আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো নিশ্চয়ই। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি আমার দ্বাদশ শ্রেণীর ছাত্রীদেরকে, যারা 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাদেরকে তোমাদের সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে বাংলাদেশ সংবিধানে কি কি মৌলিক অধিকারের বিষয়গুলো সংযুক্ত আছে। আজকে আমি আবারও সেটা নিয়ে একটু আলোচনা করছি, কারণ এই বিষয়গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এগুলো নিয়ে তোমাদের প্রশ্ন করা হবে। সুতরাং এই বিষয়গুলোর খুঁটিনাটি বিষয়টা তোমাদের জেনে রাখতে হবে। প্রত্যেকটা অধ্যায় তোমরা লাইন টু লাইন পড়বে এবং সেখান থেকে কোনো প্রশ্ন আসবে কিনা বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে তোমরা কনসার্ন হবে এবং সেভাবে পড়ালেখা করবে। তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে মৌলিক অধিকারের বিষয়গুলো, অর্থাৎ বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকারগুলো সন্নিবেশিত আছে। তাহলে এখানে আমরা প্রশ্ন একটা পেতে পারি যে এখানে বাংলাদেশ সংবিধানের কত ধারায় মৌলিক অধিকারের বিষয়গুলো আছে। সেটা হচ্ছে কি যে 26 থেকে 47 পর্যন্ত, অর্থাৎ তৃতীয় ভাগে মৌলিক অধিকারের বিষয়টি সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি মৌলিক অধিকার বলবৎ করার লক্ষ্যে 26 নং অনুচ্ছেদে মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন বাতিল করা হয়েছে। অর্থাৎ সংবিধানে মৌলিক অধিকারকে প্রাধান্য দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাষ্ট্র এই অধিকার খর্ব করার কোনো আইন প্রণয়ন করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হয় বা সে যদি অর্থাৎ অন্য কেউ যদি তার মৌলিক অধিকার খর্ব করে, সেক্ষেত্রে সে কি করতে পারে? তাহলে সেই জবাবটা হচ্ছে যে আইনের আশ্রয় লাভের অধিকার। অর্থাৎ সে কি করবে? আইনের আশ্রয় লাভের অধিকার তার থাকবে। সে আইনের আশ্রয় নেবে, আদালতের আশ্রয় নেবে। তাহলে এই ধারাটা কত নম্বর সংবিধানে আছে? সেটা হচ্ছে সংবিধানের 31 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী অধিকার লাভ যে কোনো স্থানে অবস্থানরত প্রত্যেক নাগরিকের এবং সাময়িকভাবে বাংলাদেশের যে কোনো স্থানে অবস্থানরত যে কোনো ব্যক্তির অবিচ্ছেদ্য অধিকার। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আইনের আশ্রয় লাভ করার অধিকার সংবিধানের কত অনুচ্ছেদে আছে? 31 নম্বর অনুচ্ছেদে আছে। এভাবে আমরা আমাদের পাঠ্য বিষয়গুলো পড়ব এবং পড়ার সাথে সাথে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে আমরা কনসার্ন থাকব। এরপরে বলা হয়েছে যে গ্রেপ্তার বা আটক সম্পর্কে রক্ষা কবচ, অর্থাৎ অন্যায়ভাবে যদি যে কোনো সময় কি মানুষ আটক হতে পারে। একটা পুলিশ বা একটা আইনশৃঙ্খলা বাহিনী এসে হঠাৎ করেই যদি তোমাকে বলে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট, দেন তুমি কি তার সাথে চলে যাবে? তাহলে তোমাকে তখন কি করতে হবে? তোমাকে বলতে হবে যে আমাকে গ্রেপ্তারি পরোয়ানা তার সাথে আছে কি না। গ্রেপ্তারি পরোয়ানা না থাকলে, কেউ গ্রেপ্তারি পরোয়ানা না দেখানো পর্যন্ত কেউ কাউকে কিন্তু আটক করতে, কোনো সেনাবাহিনী বা কোনো আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কোনো ব্যক্তিকে বা কোনো নাগরিককে আটক করতে পারে না। তাহলে আমরা এখানে দেখি যে সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক করা যাবে না এবং উক্ত ব্যক্তিকে তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ ও তার দ্বারা আত্মপক্ষ সমর্থনের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। তাহলে দেখো যে পৌরনীতি বিষয়টা কিন্তু কি সমস্ত বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্যই কিন্তু জানা দরকার। দেখো এই বিষয়টা আমরা জেনে যাচ্ছি আমরা পৌরনীতি ও সুশাসন পাঠ করে, যে আমি যে কোনো সময় যে কোনো আইনশৃঙ্খলা বাহিনী এসে আমাকে যখন তখন আমার কোনো কারণ না দোষিয়ে গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে আমাকে আটক করতে পারে না। তাহলে এই যে বাংলাদেশ সংবিধানে এটা কত নম্বর অনুচ্ছেদে আছে? সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদে আছে যে আমি আমার উপযুক্ত কারণ না দেখিয়ে বা আমাকে গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে কেউ আমাকে আটক করতে পারবে না।
এরপরে হচ্ছে কি যে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধকরণ। সংবিধানের 34 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সকল প্রকার জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ এবং এই বিধান কোনোভাবে লঙ্ঘিত হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে বিবেচিত হবে। তবে ফৌজদারি অপরাধের জন্য আইনত দণ্ডভোগ করছেন এমন ব্যক্তির ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। অর্থাৎ যদি কেউ কোনো ফৌজদারি অপরাধের কারণে যদি সে আটক থাকে, অর্থাৎ সে যদি অ্যাজ ইউজুয়াল নর্মাল নাগরিক না হয়, সে যদি কোনো অপরাধী হয়, তাহলে তার উপরে যে কোনো জবরদস্তিমূলক শ্রম প্রয়োগ করা যাবে। কিন্তু যারা স্বাভাবিক নাগরিক, যারা নিরপরাধ নাগরিক, যারা অ্যাজ ইউজুয়াল, যারা মুক্ত ফ্রি হিসেবে রাষ্ট্রে চলাচল করছে, তারা যে কোনো সময় তাদের উপরে জবরদস্তিমূলক শ্রম আরোপ করা যাবে না, যে ইউ হ্যাভ টু ডু, তোমাকে এটা করতেই হবে, এমন করে কাউকে অর্ডার করতে পারবো না। আর যে গ্রেপ্তারকৃত অবস্থায়, অর্থাৎ যে হাজতবাস করছে, কারাদণ্ড ভোগ করছে, তাকে যে কোনো সময় জবরদস্তিমূলক শ্রম তাকে দিয়ে আদায় করা যাবে, এতে কোনো নিষিদ্ধতা নেই। এরপরে বলা হচ্ছে যে চলাফেরার স্বাধীনতা। বাংলাদেশ সংবিধানে 36 নম্বর অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের সকল নাগরিক সর্বত্র অবাধে চলাচল করতে পারবে, তবে নিষিদ্ধ কিছু এলাকা থাকে, অর্থাৎ যেখানে প্রবেশাধিকার রেস্ট্রিক্টেড থাকে। যেমন সরকারের কোনো গোপন নথিপত্র যেখানে আছে, সেখানে জনগণের চলাচলটার মধ্যে বাধা নিষেধ থাকে, বা যেখানে খুব খুব বিপজ্জনক কিছু, যেমন ধরো কোনো ইলেকট্রিক কোনো বিষয়, যেমন ধরো খুব জটিল কোনো যন্ত্রপাতি যেখানে গেলে জনগণের জীবন নাশের আশঙ্কা থাকে, যেখানে যাওয়াটা সবসময় সিকিউর না, সেই প্লেসগুলোর মধ্যেও কিন্তু একটা নিষেধাজ্ঞা থাকে, অর্থাৎ সেটার ভিতরেও কোনো যৌক্তিক কারণ থাকতে পারে। সুতরাং চলাফেরার স্বাধীনতা থাকবে কিছু কিছু জায়গা ছাড়া। এই বিষয়টাও আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে। অর্থাৎ সংবিধান, অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশের সংবিধানে মৌলিক অধিকারের বিষয়গুলো সন্নিবেশিত থাকে। আর মৌলিক অধিকারের বিষয়টা সর্বপ্রথম সংবিধানে সন্নিবেশিত করে বা অধিভুক্ত করে বা অন্তর্ভুক্ত করে কোন দেশ? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এই বিষয়টা আমি আগে আলোচনা করেছিলাম, সেগুলো একটু খেয়াল করবে। তোমাদের সামনে পরীক্ষা আসছে, অর্থাৎ সেই প্রত্যেকটা বিষয় পড়ার সাথে সাথে এই সংক্রান্ত যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো নিয়ে তোমরা খেয়াল করে দেখবে। এরপরে হচ্ছে কি যে সমাবেশের অধিকার। বাংলাদেশের সকল নাগরিকের শান্তিপূর্ণ এবং ন্যস্ত অবস্থায় সমবেত হয়ে অধিকার সংশ্লিষ্ট ন্যায্য দাবি উত্থাপনের বা আদায়ের স্বাধীনতা থাকবে। অর্থাৎ বাংলাদেশের জনগণ তাদের ন্যায্য দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে, অবস্থান করতে পারবে, এবং কিন্তু এটাতে যাতে কোনো সাধারণ অন্যান্য নাগরিকদের যাতে কোনো সমস্যা না হয়। যেমন ধরো কেউ যদি রাস্তাঘাট আটকে সমাবেশ করা শুরু করে, যে না এখানে আজকে সমাবেশ হচ্ছে, এখান থেকে গাড়ি চলাচল করবে না, অন্য জায়গা দিয়ে গাড়ি চলাচল করবে, অর্থাৎ এভাবে যখন করা হয় তখন দেখা যাচ্ছে কি যে অন্য রাস্তার উপরে খুব লোড হয়ে যায় এবং নাগরিক চলাচল ব্যাহত হয়। এতে করে মানুষের সময় হতে পারে, নষ্ট হতে পারে, বা তাদের অনেক ধরনের অসুবিধা হতে পারে। অর্থাৎ অন্যান্য নাগরিকের অধিকার সমস্যার সৃষ্টি করে কোথাও কোনো সমাবেশ করা যাবে না। এছাড়া যদি কোনো সমস্যা না হয় তাহলে যে কোনো জায়গায় শান্তিপূর্ণভাবে তার অধিকার বা ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে মানুষ সমাবেশ করতে পারবে। এ সংক্রান্ত আদেশে বা কোথায় দেওয়া আছে? 1972 সালের সংবিধানের 37 নং অনুচ্ছেদে এই সংক্রান্ত বিধি লিপিবদ্ধ করা আছে। অর্থাৎ মৌলিক অধিকারের বিষয়গুলো আমাদের 26 থেকে 47 পর্যন্ত আছে, সেগুলো আমরা খেয়াল করে দেখব। এরপরে আজকে আমি যেসব জিনিসটা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধন পদ্ধতি। অর্থাৎ সংবিধান হচ্ছে জনগণের জন্য,
মানুষের জন্য, মানুষের নাগরিকের সুবিধার জন্য, রাষ্ট্র পরিচালনার সুবিধার জন্য, অর্থাৎ আমাদের সমাজের আর্থসামাজিক রাজনৈতিক ব্যবস্থা যাতে সুস্থ স্বাভাবিকভাবে পরিচালিত হয় সেজন্য কিন্তু সংবিধান আছে। এবং পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে যদি কোনো বিদ্যমান সংবিধানের পরিবর্তন আবশ্যক হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে কোন পদ্ধতিতে সংশোধন করা হবে সেটা নিয়েও কিন্তু সংবিধানে আমাদের বর্ণনা দেওয়া আছে। অর্থাৎ কোন পদ্ধতিতে আমরা সংবিধানটা সংশোধন করব সেটা সম্পর্কিত বিধানও আছে। 1972 সালে সংবিধানের 10ম ভাগের 142 নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আমাদের যদি প্রশ্ন আসে যে 1972 সালের সংবিধানের 142 কত নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের পদ্ধতি বর্ণনা করা আছে, তোমাদের অপশন দেওয়া হলো 142, 143, 144, তাহলে আমাদের কোনটা বেছে নিতে হবে? দ্যাটস আর কারেক্ট, অর্থাৎ সেই কারেক্ট অ্যান্সারটা হচ্ছে 142 নং অনুচ্ছেদ। এভাবে আমরা প্রশ্ন প্রত্যেকটা লাইনে লাইনে আমরা পড়ব এবং নিজে থেকেই চিন্তা করব যে এটা থেকে কোনো প্রশ্ন আসতে পারে কিনা। হলে এক্ষেত্রে আমাদের দুইটা শর্ত কিন্তু মেনে চলতে হবে। সেই সংবিধান সংশোধনের প্রথম শর্তটা হচ্ছে কি, যে সংবিধান সংশোধনের কোনো বিলই সংসদের বিবেচনার জন্য গ্রহণ করা হবে না যদি না উক্ত বিলের শিরোনামে সংবিধানের কোন কোন অংশ সংশোধন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়। তাহলে আমরা এখানে সংবিধান সংশোধনের বিল বলতে আমরা কি বুঝি? বিল বলতে আমরা কি বুঝি যে আইনের খসড়া প্রস্তাবকে কি বলা হয়? বিল বলা হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিল বলতে আবার নদী নালা খাল বিলকে বুঝে না। তাহলে এখানে কি বলছে যে যদি কোনো বিল উপস্থাপন করা হয় তাহলে সেই বিলে, অর্থাৎ সংবিধানের সংশোধনের বিল মানে বলতে আমরা কি বুঝি? যে আইনের খসড়া প্রস্তাব, অর্থাৎ যেই সংবিধানটা আমরা পরিবর্তন করতে যাচ্ছি সেই সংবিধান পরিবর্তন সম্পর্ক যে প্রস্তাবটা, যে খসড়া, যে লিপিটা, সেই খসড়া বিলটা, অর্থাৎ সেই বিলটাকে আমরা উপস্থাপন করব এবং সেই বিলটা উপস্থাপন করার সময় আমাদের লিখে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে শিরোনামে, যে সংবিধানে যেমন দেওয়া আছে যে আমাদের এখানে যে এটা হচ্ছে, আমি যেমন ধরো আমি পরিবর্তন করতে চাই, যেটা আমাদের দেশে এখন সংসদীয় পদ্ধতির সরকার আছে, আমি এটাকে রাষ্ট্রপতি শাসিত সরকার করতে চাই, তাহলে আমাকে লিখতে হবে যে এটা আমি কোন ধারাটা আমি পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখব? যে সংবিধান সংশোধনের কোনো বিলই, এখানে সেজন্য বলা হয়েছে যে সংবিধান সংশোধনের কোনো বিল যদি উপস্থাপন করতে হয় তাহলে আমাকে সেই খসড়া বিলে সুস্পষ্টভাবে লিখতে হবে যে আমি আসলে কোন ধারাটা পরিবর্তন করতে চাই, সেটা আমাকে সুস্পষ্টভাবে লিখতে হবে। এই জন্য বলা হয়েছে উক্ত বিলের শিরোনামে অবশ্যই সংবিধান সংশোধন করার বিষয়টি উল্লেখ থাকবে। দ্বিতীয় শর্ত, সংবিধান সংশোধনের বিল সংসদের মোট সদস্যের অন্তত 2/3 ভোটে গৃহীত হতে হবে। অর্থাৎ আমি যে সংশোধন সংক্রান্ত যে বিলটা উপস্থাপন করব সংসদে, সেখানে কি হতে হবে? আমার যে সদস্যরা আছে সংসদে, আমাদের যে সদস্য আছে তাদের 2/3 ভোটে সেটা গৃহীত হতে হবে। এখানে যদি দেখা যাচ্ছে যে 50% দিচ্ছে, 50% সমর্থন দিচ্ছে না, তাহলে কিন্তু হবে না। এখানে 2/3, অর্থাৎ এখানে যদি আমাদের 3 জন থাকে 2 জনেরই এখানে সাপোর্ট দিতে হবে। বিষয়টা এরকম। এভাবে কোনো বিল গৃহীত হলে সেই বিলটা কোথায় যাবে? অনুমোদনের জন্য। যেমন ধরো সংসদে কোনো বিল উপস্থাপন করা হয়েছে, যে সংসদের যতজন সদস্য আছে তাদের মধ্যে অর্ধেকেরও বেশি, অর্থাৎ 2/3 সদস্য যদি সেটাতে অনুমোদন দেয়, সর্বশেষ সেটা অনুমোদনের জন্য কার কাছে পাঠাতে হবে? রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে অনুমোদনের জন্য। তিনি 7 দিনের মধ্যে বিলটিতে সম্মতি দান করবেন। অর্থাৎ তাকে কি দিতে সময় দেওয়া হচ্ছে? কয় দিনের জন্য? সম্মতি প্রদানের 7 দিনের জন্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে 2/3 কতজন সদস্যের সাপোর্ট লাগবে, কতজন সদস্য, অর্থাৎ কোনো সংবিধানে কোনো সংশোধনী যদি আমরা করতে যাই তাহলে কতজন সংসদ সদস্যের অনুমোদন প্রয়োজন? 2/3 সদস্যের অনুমোদন প্রয়োজন।
2/3 সদস্যর অনুমোদন পাওয়ার পরে সেই বিলটা কার কাছে ফাইনালি কার কাছে যাবে? রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য যাবে। এরপরে প্রশ্ন হলো, রাষ্ট্রপতি কত দিনের মধ্যে সংবিধানটা সংশোধন করবেন? সংবিধান সংশোধনের অনুমোদন দেবেন 7 দিনের মধ্যে। কিন্তু প্রশ্ন হলো যে এই 7 দিনের মধ্যে যদি তিনি বিলটিতে সম্মতি দান করে, তিনি যদি তা করতে অসমর্থ হন, অর্থাৎ উক্ত সময় অতিবাহিত হওয়ার পরে, অর্থাৎ 7 দিনের মধ্যে যদি তিনি এটা অনুমোদন করতে সমর্থ না হন, অর্থাৎ তিনি যদি সেটাতে না দেন, তিনি বিলটিতে সম্মতি দান করেছেন বলে গণ্য হবে এবং বিলটি বিধিবদ্ধ ও কার্যকর হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি তিনি 7 দিনের মধ্যে সেই বিলটাতে সম্মতি প্রদান না করেন, তাহলে সেটা তিনি সম্মতি দিয়েছেন বলেই ধরে নেওয়া হবে। অর্থাৎ তিনি যদি 7 দিনের মধ্যে সম্মতি নাও দেন, তাহলেও বিলটি কি হয়ে যাচ্ছে? অটোমেটিক কিন্তু পাশ হয়ে যাচ্ছে। তাহলে এরপরে আমরা দেখব যে সংবিধান সংশোধনী সমূহ, অর্থাৎ আমরা দেখেছি যে 1972 সালে সংবিধান প্রণয়নের পর এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন হয়েছে? 17 বার সংশোধন হয়েছে। বাংলাদেশ সংবিধানের এই যে 17 বার সংশোধন হয়েছে, এই প্রশ্ন যদি তোমাদের আসে যে বাংলাদেশ সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধনী হয়েছে, তোমরা তাহলে কি লিখবে? 17 বার হয়েছে। তাহলে এভাবে আমরা খুঁটিনাটিভাবে আমরা সবগুলো বিষয় আমরা বারবার করে দেখব। এরপরে আমরা যদি প্রশ্ন আসে যে বাংলাদেশ সংবিধানের 4র্থ সংশোধনী কবে পাশ হয়? 1975 সালে 25শে জানুয়ারি পাশ হয়। কতবার পাশ হয়? 17 বার। কতবার সংশোধনী হয়? 17 বার সংশোধনী হয়। বাংলাদেশের সংবিধানে সংযোজিত মৌলিক অধিকার সমূহ কি কি, বা এই মৌলিক অধিকার সমূহ কত নম্বর অনুচ্ছেদ থেকে কত নম্বর অনুচ্ছেদে আছে? যেমন আমরা লিখবো 26 থেকে 47। যদি একাধিক অপশন দেওয়া হয় তাহলে অনেকগুলো দেওয়া থাকবে। আর বাংলাদেশ এরপরে যদি বলা হয় যে বাংলাদেশের সংবিধান পদ্ধতি সংশোধনের বিষয়টা কি দুষ্পরিবর্তনীয় না সুপরিবর্তনীয়, অর্থাৎ সহজে পরিবর্তন করা যায় নাকি খুব কঠিনভাবে পরিবর্তন করা যায়, তাহলে আমরা কি লিখবো? এটা দুষ্পরিবর্তনীয় সংবিধান, পরিবর্তনীয় সংবিধান, অর্থাৎ পরিবর্তনের বৈশিষ্ট্য অনুযায়ী। তাহলে এটা কি লিখিত সংবিধান না অলিখিত সংবিধান? তাহলে আমরা কি লিখবো? লিখিত সংবিধান। তাহলে এভাবে দেখা যাচ্ছে কি যে তোমাদের ছোটখাটো অনেকগুলো প্রশ্ন আসবে, যেমন এমসিকিউ প্রশ্ন অনেকগুলো তোমাদের আসতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা বইয়ের পেছনে তোমাদের অনেকগুলো এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। তোমরা তোমাদের যে বইগুলোর কথা বলা হয়েছে সেই বইগুলো তোমরা দেখতে পারো। তাহলে তোমাদের এই বিষয়গুলো খুবই সোজা হবে। এমন কোনো কঠিন প্রশ্ন তোমাদের জন্য করা হবে না, সবই এমসিকিউ নির্ভর করা হবে। যেহেতু তোমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া হবে, সেহেতু তোমাদের সবই এমসিকিউ হবে। এবং তোমরা এভাবে বইয়ের পেছনে তোমাদের একাধিক অনেক এমসিকিউ প্রশ্নের বিবরণ দেওয়া আছে বা অনেক প্রশ্ন দেওয়া আছে, সেইগুলো অনুসরণ করে তোমরা পড়ার চেষ্টা করবে। তোমাদের এটাতে কোনো সমস্যা হবে না। তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো থেকো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। ধন্যবাদ সবাইকে।